হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দিদিমণি চলে এসেছি তোমাদের জন্য প্রাইমারি টেটের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে। আজ আমরা এন্টায়ার ইংলিশ পেডাগোজিটা মাত্র 30 মিনিটের মধ্যে কভার করব। তো চলো ক্লাস শুরু করি। প্রথমেই দেখে নাও তোমাদের অফিসিয়াল সিলেবাস। ইংলিশ পেডাগোজিতে সিলেবাস ওয়াইজ আমরা এগোবো। সিলেবাসে কি কি আছে জানাটা খুবই দরকার। তো দেখো, প্রথমেই আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, অর্থাৎ ভাষা শিখন ও আয়ত্তীকরণ। প্রথমেই দেখে নিই ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি। বলেছে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন থ্রু হুইচ ওয়ান ক্যান এক্সপ্রেস দেয়ার আইডিয়াস, ফিলিংস, থটস অ্যান্ড মেসেজেস। অর্থাৎ ভাষা হলো একটা মিডিয়াম বা মাধ্যম যার মাধ্যমে তুমি নিজের অনুভূতি, মনের ভাব, চিন্তাধারা প্রভৃতি জিনিস প্রকাশ করো। এই ভাষা শিক্ষা দু রকমের হতে পারে, মানে দু রকমভাবে আমরা ভাষা শিখতে পারি। একটাকে বলেছে অ্যাকুইজিশন, একটাকে বলেছে লার্নিং। এবার দেখি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা বাংলায় বলে ভাষার আয়ত্তীকরণ। বলেছে যখন ভাষা ন্যাচারালি মানে স্বাভাবিকভাবেই কোনো পরিশ্রম ছাড়াই অর্জিত হবে। এই যে দেখো বলেছে উইদাউট সিস্টেমেটিক প্র্যাকটিস, মানে কোনো প্রপার অনুশীলন ছাড়াই তুমি ভাষা শিখবে, তখন সেটা হলো ভাষার আয়ত্তীকরণ বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। বলেছে চিলড্রেন অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ আনকনসাসলি, মানে অবচেতনভাবেই সে ভাষা অর্জন করে নেয়। যেমন ধরো কারোর মাতৃভাষা শেখা, ছোটোবেলাতেই আমরা নিজে নিজেই অটোমেটিক বাংলা ভাষা শিখে গেছি। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। দেখো উদাহরণে বলেছে মাদার টাং মানে মাতৃভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে স্থানীয় ভাষা, এইসব। এবার দেখি ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষার শিখন। দেখো প্রথমেই বলেছে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ ডান কনসাসলি অ্যান্ড উইথ এফোর্ট। অ্যাকুইজিশনে দেখেছিলাম আনকনসাসলি, আর লার্নিংয়ে হচ্ছে কনসাসলি মানে সচেতনভাবে পরিশ্রম লাগিয়ে ভাষা শিখছো। এখানে তোমাকে রীতিমতো অনুশীলন করতে হবে। দেখো উদাহরণে আছে ভোকাবুলারি বা ভোকাবুলারি মানে হচ্ছে শব্দ ভাণ্ডার। তুমি নতুন কোনো শব্দ শিখছো বা গ্রামারের নিয়মনীতি শিখছো। যেমন ধরো বিদেশি ভাষা শিখছো বা দ্বিতীয় কোনো ভাষা শিখছো তোমার মাদার টাং ছাড়া। ঠিক যেভাবে আমরা স্কুলে গিয়ে এফোর্ট দিয়ে ইংলিশ শিখেছি, তাহলে আমাদের কাছে বাংলা শেখা হলো অ্যাকুইজিশন বা আয়ত্তীকরণ, আর ইংলিশ শেখা হলো লার্নিং। এবার সিলেবাসে আছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে হলো ভাষা শিক্ষণের সিদ্ধান্ত বা নীতি। ভাষা শিক্ষার ক্ষেত্রে কিছু নীতি আছে। প্রথমেই আছে প্রিন্সিপাল অফ মোটিভেশন, মানে প্রেরণার নীতি। আমরা সিডিপিতে প্রেরণা পড়তে গিয়ে দেখেছিলাম মোটিভেশনকে শিখনের রাস্তা বা হাইওয়ে বলা হয়েছে। অর্থাৎ মোটিভেশনের মধ্যে দিয়ে গিয়েই তুমি শিখবে, শিখন সম্পন্ন হবে। যদি তুমি শিখতে চাও মানে তাড়াতাড়ি শিখতে চাও, ভালোভাবে শিখতে চাও, তাহলে যদি তুমি মোটিভেটেড থাকো সেই শিখন আরও ভালোভাবে হবে। আর শিক্ষককে হতে হবে মোটিভেটর বা ফেসিলিটেটর। ধরো যদি প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য প্রি রিকুইজিট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, মানে ভাষা শিক্ষার শর্ত কি। যদি ধরো অপশন আছে হ্যাবিচুয়েশন, মোটিভেশন, ইমিটেশন, অ্যাকুইজিশন, সঠিক উত্তর হয়ে যাবে মোটিভেশন। ভাষা শিক্ষার একটা শর্ত হলো প্রেরণা বা মোটিভেশন। পরের প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ হ্যাবিট ফরমেশন। এগুলো কিন্তু এত মনে রাখার দরকার নেই যে প্রিন্সিপাল অফ এই, প্রিন্সিপাল অফ ওই। জাস্ট ব্যাপারগুলো বুঝে নাও, যাতে কোশ্চেন আসলে তোমরা নিজের কনসেপ্ট বিল্ডিং করছো, সেই কনসেপ্ট থেকে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারো। তাহলে বলেছে হ্যাবিট ফরমেশন। হ্যাবিট মানে কি? হ্যাবিট মানে হলো অভ্যাস। যেমনভাবে আমরা নিজেদের দৈনন্দিন কাজের অভ্যাস করে সেগুলোকে রপ্ত করেছি। যখন ছোট ছিলাম তখন আমরা নিজে নিজে দাঁত ব্রাশ করতে পারতাম না, জামা পরতে পারতাম না, কিন্তু একটু একটু করে করতে করতেই আমাদের সেগুলো অভ্যাস হয়ে গেছে। ঠিক সেরকমই ভাষাও যদি আমরা রোজ অভ্যাস করি তাহলে ইজিলি শিখে যাব। তাহলে দেখো মাতৃভাষা আমরা ছোট থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে শিখে গেছি। আবার যে ইংলিশ ভাষা আছে সেটাও স্কুলে পড়তে পড়তে অভ্যাসের মাধ্যমে শিখেছি। তাহলে শিখতে গেলে নিয়মিত অভ্যাসের প্রয়োজন, সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনই হোক বা ল্যাঙ্গুয়েজ লার্নিংই হোক, অভ্যাস তোমাকে করতেই হবে। তারপর হলো প্রিন্সিপাল অফ ইমিটেশন। অর্থাৎ ইমিটেশন মানে কি? আমরা বলি না যে এই গয়নাটা সোনার নয়, এটা ইমিটেশনের। তার মানে এটা হলো সোনার মতো, অর্থাৎ নকল। একে ভালো বাংলায় বলে যে অনুকরণ।
এটা একটা বাচ্চা তার চারপাশে যাই দেখবে তাই অ্যাবজর্ব করবে এবং সেই সবই নিজের আচরণে আনবে। তাই বাচ্চাদের সামনে নিজের আচরণ ব্যবহার সেরকমই রাখতে হবে যেমন আমরা তাদের থেকে এক্সপেক্ট করি। তাদেরকে কিছু শেখাতে হলে আগে আমাদেরকে সেভাবে বিহেভ করতে হবে, যা আমরা করব তাই ওরাও করবে। তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ ড্রিল, মানে অনুশীলনের নীতি, অর্থাৎ যা শিখেছো সেটাকে প্র্যাকটিস করতে হবে। কথাতেই আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যেমন ধরো আমরা যখন প্রথম অ আ লিখতে শিখি তখন আমাদের হাতের লেখা কেমন ছিল, ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে এখন আমরা অনেক তাড়াতাড়ি ও অনেক ভালোভাবে লিখতে পারি। তারপর হলো প্রিন্সিপাল অফ ওরাল অ্যাপ্রোচ, মুখে বলে ভাষা শেখানো হচ্ছে সব থেকে সহজ। আমরা নিজেদের মাতৃভাষাও মুখে বলা শুনে শুনেই শিখেছি, তাই না? তাই লেখা বা দেখার থেকেও ভালো অ্যাপ্রোচ হলো ওরালি, অর্থাৎ মুখে বলে ভাষা শেখানো। দেন প্রিন্সিপাল অফ ন্যাচারাল অর্ডার অফ লার্নিং, তার মানে ভাষা শেখার একটা স্বাভাবিক ক্রম আছে। আমরা দেখেছিলাম LSRW, বাংলার পেডাগজি যখন পড়েছিলাম তখনও দেখেছিলাম LSRW, অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। এই ক্রমটা মনে রাখবে, LSRW। এই 4টে বেসিক দক্ষতা সঠিক ক্রম অনুযায়ী বাচ্চাদের শেখাতে হবে। এরপর লাস্ট প্রিন্সিপাল হলো প্রিন্সিপাল অফ ইউজিং মাদার টাং, অর্থাৎ মাতৃভাষা ব্যবহারের নীতি। আমরা NCF 2005, কোঠারি কমিশন এসব বিভিন্ন ইম্পর্টেন্ট রেকমেন্ডেশনে দেখেছি যে বহুভাষিকতাকে প্রমোট করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও মাদার টাং বা মাতৃভাষাকে মিডিয়াম হিসেবে ইউজ করতে বলছে। কারণ মাতৃভাষার ইউজ করলে তবেই বাচ্চারা শিখতে আগ্রহী হবে, তাদের বোধগম্য হবে ব্যাপারটা। তারপর আমাদের সিলেবাসে আছে রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, তার মানে হলো ভাষাতে শ্রবণ অর্থাৎ শোনা ও কথা বলার কী ভূমিকা, আর বাচ্চারা সেটা কিভাবে ব্যবহার করে। আমাদের যে 4টে দক্ষতা আছে LSRW, তার মধ্যে লিসেনিং অ্যান্ড স্পিকিং সবার প্রথমে আসে। নিজেরাই দেখো, ছোটোবেলায় সবার আগে আমরা কথা শুনে বুঝতে শিখেছি, তারপর কথা বলতে শিখেছি, তারপর অনেক পরে এসেছে লেখাপড়া এসব। তাই শ্রবণ আর কথন মানে কথা বলা, এগুলো হলো ভাষা শিক্ষায় প্রাথমিক দক্ষতা। আর এই শ্রবণ আর কথন হলো একে অপরের কমপ্লিমেন্টারি, অর্থাৎ পরিপূরক, মানে একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ, একে অপরকে ফেসিলিটেট করে। যেমন যদি তুমি কথা না শুনতে পাও তাহলে বলতেও শিখবে না, আবার কেউ যদি কথা না বলে তাহলে তুমি শুনে বুঝতেও শিখবে না। তাই বলেছে এটা একে অপরের পরিপূরক। লিসেনিংয়ের কিছু স্টেজ আছে, যেমন ধরো প্রি লিসেনিং মানে শোনার আগের স্টেজ, যেখানে স্টুডেন্টদের যা শুনবে তার একটা পটভূমি বা ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে যাতে শোনার কাজ সহজ হয়। তারপর হলো হোয়াইল লিসেনিং, মানে হলো শুনছো এরকম অবস্থায়, সেখানে মেন হচ্ছে শুনে বুঝতে পারা। শুনতে তো তুমি পাবে, সেখানে বড় কোনো ব্যাপার না, আসল হচ্ছে শুনে বুঝতে পারা। তারপর হলো পোস্ট লিসেনিং, মানে শোনা হয়ে গেল, তুমি বুঝেও নিলে, তারপর সেটাকে তুমি নিজের সমস্যা সমাধানে কিভাবে কাজে লাগালে, সেটাই হচ্ছে পোস্ট লিসেনিং। এছাড়া লিসেনিংয়ের কিছু ধরনও আছে, যেমন হচ্ছে ডিসক্রিমিনেটিভ লিসেনিং, মানে হচ্ছে বিভিন্ন ওয়ার্ড বা সাউন্ডের মধ্যে ডিসক্রিমিনেট মানে হচ্ছে পার্থক্য করা। তারপরে হলো ইভ্যালুয়েটিং লিসেনিং, এর মানে হলো ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন। তার মানে এই ধরনের শোনাতে তুমি মূল্যায়ন বা জাজ করছো যে সে কী ধরনের কথাবার্তা বলছে, ভালো না খারাপ, সেটা শোনা দরকার না দরকার নয়, এইসব। তারপরে হচ্ছে প্যাসিভ লিসেনিং, মানে শুধুই তোমার কানে আসছে কিছু কথা, তুমি শুনছো বাট মন দিয়ে শুনছো না, সেখানে তোমার কোনো সক্রিয়তা নেই। যেমন ধরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কত কথাই আমাদের কানে আসে, শুধু কথা কেন, কত রকম আওয়াজও কানে আসে, সেগুলো কি আমরা গুরুত্ব দিয়ে শুনি? ওগুলো জাস্ট আমাদের কানেই আসে। তো সেটাই হচ্ছে প্যাসিভ লিসেনিং। আর এর ঠিক উল্টো হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, মানে আমরা সক্রিয় বা অ্যাক্টিভভাবে সচেতনভাবে শুনছি ও বোঝার চেষ্টা করছি। যেমন ধরো আমি পড়াচ্ছি, তোমরা শুনছো, মন দিয়েই নিশ্চয়ই শুনছো, তার মানে তোমরা অ্যাক্টিভলি লিসেন করছো।
তাহলে এই হলো লিসেনিং। এবার দেখি স্পিকিংয়ের ক্ষেত্রে কিছু জানতে হবে। স্পিকিং মানে হচ্ছে কথা বলা। তাহলে কথা বলার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে সেই বলাটা যেন স্পষ্ট হয়, উচ্চারণের যাতে কোনো রকম সমস্যা না হয়, এমনভাবে কথা বলতে হবে যাতে তুমি নিজের মনের ভাব ফুটিয়ে তুলতে সক্ষম হও। কথা বলছো কেন? নিজের মনে যেটা আছে সেটা এক্সপ্রেস করার জন্যই। তাহলে কথা এমনভাবে বলতে হবে যেন তোমার উদ্দেশ্য যেটা, যেটা তুমি এক্সপ্রেস করছো সেটা যেন লোকে বুঝতে পারে। তাছাড়া কথা বলার মধ্যেও একটা ম্যানার্স থাকে, কথা বলার কায়দা, শব্দের প্রয়োগ, এইসব শুনেও কিন্তু বোঝা যাবে একটা মানুষ ভদ্র শিক্ষিত না অভদ্র। তাই জন্য এটাকে একটা দক্ষতার মধ্যে রেখেছে। এরপর একটা ইম্পর্ট্যান্ট টার্ম আছে, সেটা হচ্ছে ইন্টোনেশন। কথা বলার ক্ষেত্রে এটা খুব ম্যাটার করে। যেমন ধরো এক্ষুনি যে সেন্টেন্সটা বললাম, এটা যদি এক নাগাড়ে বলি, ধরো এরকম করে বললাম, বলাতে এটা খুব ম্যাটার করে। যেমন ধরো, তাহলে এটা একটা বোরিং ব্যাপার হচ্ছে, এখানে তোমার ভাব প্রকাশই হচ্ছে না। কিন্তু এই যে আমি নর্মালি যেটা কথা বলছি সেটার ক্ষেত্রে ইন্টোনেশন আছে। যেমন ধরো আমি বললাম বলাতে এটা খুব ম্যাটার করে। যেমন ধরো এই যে ভয়েসের একটা ওঠা নামা হচ্ছে, সেটাকে বলছে ইন্টোনেশন, যেটা একজন শিক্ষককে ভালোভাবে বা ভালো একজন বক্তাকে আয়ত্ত করতে হবে ভালো করে নিজের বক্তব্য পেশ করার জন্য। তো এই হলো স্পিকিং স্কিল। এবার আসি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, অর্থাৎ ভাষার কাজ ও বাচ্চারা কিভাবে এটাকে একটা যন্ত্র হিসেবে ব্যবহার করে তাই। ল্যাঙ্গুয়েজের ফাংশনকে আমরা ব্রড ওয়ে মেনলি কিছু ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে কগনিটিভ ফাংশন, মানে ভাষার মাধ্যমে নিজেদের জ্ঞানমূলক দিক প্রকাশ করছি, অথবা ভাষা শিখনের ফলে যে জ্ঞানমূলক পরিধি বাড়ছে সেটাও হতে পারে। যেমন ধরো ভাষা শিখছো বলেই তুমি বিভিন্ন বই, উপন্যাস, নোভেল, নিজের মাতৃভাষার হোক বা অন্য ভাষার হোক তুমি পড়তে পারছো, তাহলে তোমার জ্ঞানের বৃদ্ধি হচ্ছে। এটাকেই বলছে কগনিটিভ ফাংশন। তারপরে বলেছে ইভ্যালুয়েটিভ ফাংশন। এর মানে হলো মূল্যায়ন বা একটা জাজমেন্টাল ব্যাপার চলে আসছে। ইভ্যালুয়েশন মানেই একটা জাজমেন্ট বা টেস্টিংয়ের ব্যাপার আসছে। মানে ভাষার মধ্যে ভাষার প্রয়োগে তুমি অন্য কাউকে জাজ করতে পারছো, আবার তোমার ভাষার ব্যবহারও তোমাকে অন্যদের দিয়ে জাজ করাচ্ছে। তারপরে হলো অ্যাফেক্টিভ ফাংশন, আবেগীয় ক্ষেত্র। আমরা নিজেদের আবেগ, অনুভূতি, প্রক্ষোভ এইসব এক্সপ্রেস করতেও ভাষার প্রয়োগ করি। তারপরে হচ্ছে সোশ্যাল ফাংশন, সমাজে আমরা কমিউনিকেট করি ভাষার মাধ্যমে অবশ্যই, তার ফলে আমাদের সামাজিকীকরণ হয়। এগুলো কোনো কিছুই মুখস্থ করার দরকার নেই, বাস বুঝে রাখো, বুঝে রাখলেই তুমি অটোমেটিক কোশ্চেন সলভ করে নিতে পারবে। শুধু আমি বলছি, শুনে যাও, ব্যাপারটাকে রিলেট করে যাও। তারপরে বলেছে হিউরিস্টিক ফাংশন, মানে অনুসন্ধানমূলক কাজে ভাষার প্রয়োগ। নিজের জিজ্ঞাসা মেটাচ্ছ, এটা লার্নিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী। যেমন ধরো শিক্ষক পড়াচ্ছে, স্টুডেন্ট কিছু জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, তাহলে কি সে কিছু একটা অনুসন্ধান করছে, তার কোনো জিজ্ঞাসা আছে, সেটা মেটাচ্ছে। সেইভাবে যে ভাষার প্রয়োগ হচ্ছে সেটাকেই বলছে ভাষার হিউরিস্টিক ফাংশন। ভাষার এই ফাংশনটা বাচ্চাদেরকে এক্সপ্লোর করতে সাহায্য করে, নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে সাহায্য করে। এবার আমাদের সিলেবাসে আছে ল্যাঙ্গুয়েজ স্কিল। আমরা আগেই দেখলাম আমাদের 4টে শিখন দক্ষতা পড়তে হয়, LSRW। তার মধ্যে লিসেনিং, স্পিকিং আমরা একটু আগেই এখনই দেখে নিলাম। বাকি আছে রিডিং আর রাইটিং। এই দুটো সম্পর্কে এবার জানবো। রিডিং মানে হচ্ছে পড়া, আর পড়ে সেটা বোঝা। এর খুব গুরুত্বপূর্ণ 4টে টার্ম আছে। দেখো প্রথমেই বলেছে স্কিমিং, এটা হলো ক্যাজুয়ালভাবে পড়া, জাস্ট চোখ বুলিয়ে নেওয়া, একবার চোখ বুলিয়ে ওভারঅল কি বলতে চেয়েছে বুঝে নেওয়া, এটাই হলো স্কিমিং। যেমন ধরো নিউজ পেপার বা ম্যাগাজিন, গল্পের বই, কমিক বই এইসব পড়ছো, তাহলে কি ওভারঅল গল্পতে কি বলেছে বা ওভারঅল আজকে কি চলছে, কোথায় কি হয়েছে, নিউজ তুমি দেখে নিলে, তো জাস্ট ওপর ওপর বুঝে নিচ্ছ, সেইটা হচ্ছে স্কিমিং। আর আরেকটা হলো স্ক্যানিং। এই টার্মগুলো কিন্তু মনে রাখবে, এইগুলো তোমাদেরকে মনে রাখতেও হবে, মুখস্থ করতে হবে, পারলে নোট বানিয়ে রাখো। স্কিমিং হলো আগেরটা, যেটা উপরে উপরে পড়ছি, আর এইটা হলো স্ক্যানিং। স্ক্যানিংয়ের মানে হলো একদম ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। নাম শুনেই বোঝা যাচ্ছে স্ক্যান করা, মানে কি নিখুঁতভাবে পড়া। এখানে তুমি সিরিয়াস হয়ে একদম ফোকাসড ওয়েতে পড়বে। যেমন ধরো কোনো কোশ্চেনের উত্তর খুঁজছো, তখন তুমি বইটা একদম স্ক্যান করে দেখবে যে সেই উত্তরটা কোথায় আছে।
সেটাই হচ্ছে স্ক্যানিং। তাছাড়া আছে ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং। এই চারটে টার্মই খুব ইম্পর্ট্যান্ট: স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ। ইন্টেন্সিভ মানে হচ্ছে গভীরভাবে, ইন্টেন্স ওয়েতে, ডিপভাবে পড়াশোনা করছো, সেটা হচ্ছে ইন্টেন্সিভ। আর এক্সটেন্সিভ মানে হচ্ছে জাস্ট ওপর ওপর। তাহলে দেখো এটাও অনেকটা স্কিমিং আর স্ক্যানিংয়ের মতোই হলো না? তাহলে আমরা বলতেই পারি যে ইন্টেন্সিভ যেটা ডিপলি পড়ছে তার মানে কি স্ক্যান করছে, আর এক্সটেন্সিভ হলো স্কিমিং। এরপর চলে আসি রাইটিং স্কিল বা লিখন দক্ষতা। দক্ষতা কারণ কি ভালো লেখার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ধরো ক্ল্যারিটি মানে কি বলতে চাইছো সেটা ক্লিয়ার হতে হবে। তারপর হচ্ছে লুসিডিটি মানে ব্যাপারটা সহজ সরল স্বতঃস্ফূর্ত হতে হবে, মানে সেটাকে ফ্লুয়েন্ট হতে হবে। জোর করে বোঝাচ্ছ এরকম নয়, লেখাটা দেখলেই যেন বোঝা যায় সেরকম হতে হবে। এছাড়া আছে স্পেলিং, সেটা হচ্ছে বানান ভুল হলে চলবে না, প্রপার পাংচুয়েশন ইউজ করতে হবে, যেমন ধরো কমা, ফুল স্টপ এইসব প্রপারলি ব্যবহার করতে হবে, কারণ একটা কমার ওপরেও সেন্টেন্সের পুরো মিনিংটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তাই এইসব পাংচুয়েশনগুলো ভালো করে ইউজ করতে হবে। লেখার একটা প্রপার প্রসেস আছে। প্রথমে তোমাকে ভাবতে হবে যে তুমি ঠিক কী লিখবে, তারপর আসলেই লিখবে, দিয়ে কী লিখলে সেটা চেক করবে, ভুল হলে রিরাইট করবে মানে আবার লিখবে, তারপর আবার চেক করতে হবে। এই চেক করার প্রসেসটাকে বলা হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিংটাও একটা ইম্পর্ট্যান্ট টার্ম। যদি বলে প্রুফ রিডিং কিসের সাথে জড়িত, সেটা হয়ে যাবে রাইটিং স্কিলের সাথে। এই স্কিল থেকে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রোডাক্টিভ স্কিল আর রিসেপটিভ স্কিল। মনে রাখবে রিডিং অ্যান্ড লিসেনিং হলো রিসেপটিভ স্কিলস। রিসেপটিভ মানে তুমি কিছু রিসিভ করছো, যেহেতু পড়া আর শোনার মাধ্যমে তুমি কিছু ইনফরমেশন রিসিভ বা গ্রহণ করছো, তাই এই দুটো হবে রিসেপটিভ স্কিল। আর রাইটিং অ্যান্ড স্পিকিং হলো প্রোডাক্টিভ স্কিল। প্রোডাক্টিভ মানে তুমি কিছু প্রডিউস বা উৎপাদন করছো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। এরপর আমাদের সিলেবাসে আছে রোল অফ গ্রামার, মানে গ্রামার বা ব্যাকরণের ভূমিকা কী। গ্রামার হলো ভাষার বিজ্ঞান। বিজ্ঞান যেমন নিয়ম নীতি মেনে চলে, গ্রামারও তাই। এখানে থাকে ভাষা গঠন বা ভাষা ব্যবহারের নিয়মকানুন। তাহলে গ্রামার শেখার উদ্দেশ্য কী? দেখো বলেছে এটা একটা সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক মনোভাব সৃষ্টি করে। যুক্তি দিয়ে বিচার করা মানসিক ক্ষমতা, যুক্তি দিয়ে বিচার করার মানসিক ক্ষমতা গড়ে তোলে, ভাষার গঠন সম্পর্কে ধারণা দেয়। তাছাড়া মুখস্থ নীতি ছেড়ে ভাষার সঠিক প্যাটার্ন জানতে সাহায্য করে। গ্রামারের কিছু টাইপ আছে, যেমন ধরো ফর্মাল বা ট্র্যাডিশনাল গ্রামার। এখানে নিয়ম নীতির ঘটা খুব বেশি, মেনলি মুখস্থর ওপর এখানে ট্র্যাডিশনাল ওয়েতে জোর দেওয়া হয়। মানে এটা শুধুই কগনিটিভ বা জ্ঞানমূলক বৃদ্ধি করবে। নিয়ম নীতি শেখো, গ্রামার বোঝো, তোমার জ্ঞানমূলক বৃদ্ধি হচ্ছে। তারপর হলো ফাংশনাল বা ডেসক্রিপটিভ গ্রামার, মানে হলো ট্র্যাডিশনালের ঠিক উল্টো, যেখানে মুখস্থ ছেড়ে শিক্ষার্থীরা নিজে থেকেই অচেতনভাবে গ্রামার শিখে যায়। কারণ কি এখানে নিয়মকানুনের থেকে প্রয়োগমূলক দিক বেশি দেখা যায়। দেখো নামেই বলেছে ফাংশনাল, তার মানে কি কী কাজে লাগে সেই দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপর হলো স্ট্রাকচারাল গ্রামার, তার মানে গঠনগত গ্রামার। তার মানে হলো এখানে বাক্যের গঠনের উপর সব থেকে গুরুত্ব দেওয়া হবে। তারপর গ্রামারের কিছু টিচিং মেথডস দেখে নিই। প্রথমেই আছে ডিডাকটিভ বা অবরোহী পদ্ধতি। রুলস আগে বলবে, তারপরে উদাহরণ দেবে। আরোহী অবরোহী আমরা আলাদা করেও পড়েছি, সেটাও তোমরা দেখতে পারো সিডিপিতে। তো অবরোহীতে বলেছে আগে নিয়ম বলবে, তারপরে উদাহরণ দেবে, সাধারণ থেকে বিশেষের দিকে যাবে। আর আরেকটা হলো ইন্ডাকটিভ মেথড মানে আরোহী পদ্ধতি, এখানে উদাহরণ থেকে নিয়মে আসবে, ঠিক ওইটার উল্টো, ডিডাকটিভের উল্টো। তাহলে অ্যাজ ইউজুয়াল গ্রামার যদি বাচ্চাদের শেখাতে হয়, ইন্ডাকটিভ মেথড হবে, ইন্ডাকটিভ বা আরোহী মেথড হবে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা আছে কনসাসনেস রেজিং মেথড। সেটা হচ্ছে এখানে বাচ্চাদের মধ্যে গ্রামারের সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে, বিভিন্ন রিলেটেড তথ্য সরবরাহ করে তাদের জ্ঞানমূলক পরিধির বিস্তার করতে হবে।
তাহলে মেন কথা হলো গ্রামার সম্পর্কে জেনে তার নিয়ম বাস্তব প্রয়োগ সব বুঝে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিখে তাকে যাতে আমরা বাস্তব জীবনে কমিউনিকেশনে অন্যের সাথে কথা বলতে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, এটাই হলো আমাদের গ্রামার শিক্ষার উদ্দেশ্য। তারপর আমাদের সিলেবাসে আছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম। একটা শ্রেণীকক্ষ বিভিন্ন দিক থেকে বৈচিত্র্যে ভরা থাকে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড বা ভাষা ডিফারেন্স আইকিউ লেভেল এসবের বিভিন্ন দিক থেকে পার্থক্য নিয়ে বাচ্চারা একই শ্রেণীকক্ষে আসে। এই বিভিন্নতার মধ্যে সবাইকে একসাথে নিয়ে আমাদেরকে ইকুয়াল শিক্ষাদান করতে হবে। এক্ষেত্রে কিছু মেজর অসুবিধা আসে যেহেতু প্রচুর ভ্যারাইটি থাকে। যেমন ধরো ভিড়ে ভরা ক্লাসরুম, প্রচুর স্টুডেন্ট সবাই একই ক্লাসে গাদাগাদি করে বসে আছে, কারণ সেখানে হয়তো আলাদা আলাদা ক্লাসরুম নেই বা সেকশন ডিভিশন নেই। তারপর আছে ল্যাক অফ ফেসিলিটিস, যেমন ধরো চেয়ার টেবিল বা ওয়াশরুমের অ্যাভেলেবিলিটি নেই। তাছাড়া শিক্ষণ পদ্ধতির অসুবিধাও হতে পারে, যেমন কোনো আউটডেটেড পদ্ধতি পুরনো ধরো বক্তৃতা পদ্ধতিতে শেখাচ্ছ, তাহলে সেটা শিখনের ক্ষেত্রে অসুবিধাজনক। বা ডিডাকটিভ ওয়েতে পড়াচ্ছ, ডিডাকটিভ ওয়ে মানে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি মেনলি বড় যারা স্টুডেন্ট 11-12-এ পড়ছে বা কলেজে পড়ছে তাদের ক্ষেত্রে অবরোহী পদ্ধতি উপযুক্ত, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তোমাকে ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতিতেই পড়াতে হবে। এছাড়া স্কুলের পরিবেশেরও বিভিন্ন অসুবিধা থাকতে পারে, যেমন ধরো টেক্সট বুক বা পাঠ্যপুস্তকের অ্যাভেলেবিলিটি নেই, বা পাঠ্যক্রম শুধুই পরীক্ষা কেন্দ্রিক, অযোগ্য শিক্ষক, এইসব হচ্ছে অসুবিধা। এবার আমাদের সিলেবাসে আছে অ্যাপ্রোচেস মেথডস টেকনিক্স অফ টিচিং ইংলিশ। প্রথমেই দেখি এগুলো কী জিনিস। অ্যাপ্রোচ হচ্ছে যখন তুমি কিছু উদ্যোগ নিচ্ছ, যেমন তোমাদের বিভিন্ন ক্লাসের রিকোয়েস্ট তোমরা আমাকে বলছো, অর্থাৎ তোমরা আমাকে অ্যাপ্রোচ করছো। আমি তখন কিভাবে কি পড়াবো, কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা একটা পদ্ধতিতে সাজাবো, সেটা হচ্ছে আমার মেথড। আর ফাইনালি আমি যে স্টাইলে পড়াবো, যেমন কায়দায় তোমাদেরকে আমি পড়াই জেনারেলি, সেটা হলো আমার টেকনিক। অ্যাপ্রোচের মধ্যে দুটো মেন জিনিস আছে, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন মানে কি, আগা গোড়া, মানে একটা সামগ্রিক ধারণা নেওয়া। আর বটম আপ হলো গোড়া থেকে আগা, মানে নিচে থেকে উপরে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রথমে তুমি নিচু লেভেলে যা আছে সেটা শেখাবে, তারপর হায়ার লেভেলে যাবে। মানে বর্ণ শেখাবে, অ আ শেখাবে, তারপরে তুমি শব্দ, তারপরে বাক্য শেখাবে। এটা হয়ে যাচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, নিচু থেকে উঁচুতে যাবে। প্রাথমিক লেভেলে সব থেকে বেস্ট অ্যাপ্রোচ হলো বটম আপ অ্যাপ্রোচ। প্রথমে সোজা জিনিসগুলো বলবে, তারপরে আস্তে আস্তে তুমি হায়ার লেভেলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যদি সমগ্র শিক্ষা ব্যবস্থায় বলি, তাহলে টপ ডাউন আর বটম আপ দুটো অ্যাপ্রোচই কিন্তু আমাদেরকে কাজে লাগাতে হবে। টপ ডাউনে কি করতে হবে, মানে সামগ্রিক একটা ধারণা তুমি দিয়ে দিলে প্রথমে কোনো বিষয়ে, তারপরে সেটাকে ভেঙে ভেঙে লেভেল ওয়াইজ তুমি পড়ালে, এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তো দুটো মিশিয়ে করাই সব থেকে ভালো। তবে প্রাথমিকের ক্ষেত্রে যদি স্পেশালি এরকম কোশ্চেন আসে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে বটম আপ। এরপর আমরা কিছু মেথডস দেখে নেব। প্রথমেই দেখি গ্রামার ট্রান্সলেশন মেথড বা অনুবাদ করা পদ্ধতি, যেখানে সব থেকে বেশি জোর দেওয়া হবে বাক্যের মানের ওপর। বাক্যের মানের ওপর মানে ট্রান্সলেট কিভাবে করছো বা অনুবাদ কিভাবে করছো তার ওপর। তারপরে বলেছে ডাইরেক্ট মেথড, মানে ঠিক গ্রামার ট্রান্সলেশন মেথডের উল্টো। এখানে মাতৃভাষার প্রয়োগ করা হয় না, বরং ডাইরেক্ট যে ল্যাঙ্গুয়েজে শেখানো হয় সেই ভাষাতেই বলা হয়। মানে ধরো ইংরেজি শেখাচ্ছ, তাহলে ইংরেজিতেই বলবে আর ইংরেজি শেখাবে, সেটাকে বাংলায় অনুবাদ করবে না। এটাকে বলছে ডাইরেক্ট টার্গেট ল্যাঙ্গুয়েজেই শেখানো হচ্ছে, তাই এটাকে ডাইরেক্ট মেথড বলা হচ্ছে। আগেরটাই কি দেখলাম, গ্রামার ট্রান্সলেশন মেথড, মানে তুমি অনুবাদ করছো, আর এটাই তুমি অনুবাদ করছো না। তারপরের মেথড হলো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সিএলটির অনেক সময় ফুল ফর্মও জিজ্ঞাসা করে, তো এটা মনে রাখবে, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা একটা টিচিং পদ্ধতি, নাম শুনেই বোঝা যাচ্ছে কমিউনিকেশনের থ্রু শিখবে। মানে
ধরো ইংলিশে রেগুলার কথা বলার প্র্যাকটিস করছো, গ্রুপ ডিসকাশন করছো, তাহলে এভাবে তুমি কমিউনিকেশনের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে যাচ্ছ। এটাই বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। বলে বলে তুমি ভাষাটা শিখে যাচ্ছ। তারপর হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। যেমন শুনেই বোঝা যাচ্ছে যেমন সিচুয়েশন সেই অনুযায়ী তোমার আর্নিং নির্ভর করবে। যেমন ধরো তুমি হাটে বাজারে বা তোমার বন্ধুদের ক্লোজ ফ্রেন্ড সার্কেলে যেভাবে কথা বলবে, ঠিক সেই অ্যাপ্রোচেই নিশ্চয়ই তোমার বাবা জেঠু বা কলেজের প্রিন্সিপাল কোনো সম্মানীয় ব্যক্তির সাথে একইভাবে নিশ্চয়ই কথা বলো না। সেখানে যেমন পরিস্থিতি সেই রকম অনুযায়ী ভাষার প্রয়োগ করবে। তাহলে এই হয়ে গেল মেথড। তারপরে আছে ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। তার মানে বলা, শোনা, পড়া, লেখার সম্পর্কিত মূল্যায়ন বোঝা। আমরা বারবার ইভ্যালুয়েশন পড়েছি। মূল্যায়ন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো কাজের সফলতা বা ব্যর্থতা মাপা হয়। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের মাধ্যমে তুমি দেখো তোমার শিখন উদ্দেশ্য কতটা ফলপ্রদ হলো, বাচ্চারা কতটা কি শিখলো বা সেগুলো কতটা বুঝলো। ভাষার দক্ষতার ক্ষেত্রে এই যে LSRW এই 4টে স্কিল আছে, সেটা কতটা তারা শিখলো বুঝলো সেটা দেখা হয়, যাতে দরকার পড়লে সংশোধনমূলক শিখন বা রেমিডিয়াল টিচিং করানো যায়। মূল্যায়ন আমরা দেখেছি কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন ফর্মেটিভ ইভ্যালুয়েশন, যেখানে কোর্স চলাকালীন দেখা হয় বাচ্চারা কতটা শিখেছে। আর এই যে রেমিডিয়াল টিচিং বললাম, এটা হলো এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনেরই অংশ। আর একটা হলো সামেটিভ ইভ্যালুয়েশন, এটা হলো কোর্স শেষ হয়ে গেলে করা চূড়ান্ত মূল্যায়ন, এখানে ফাইনাল রেজাল্ট দেওয়া হয়। আর একটা হলো নতুন জিনিস, এটা কিন্তু আমরা আগে পড়িনি, সেটা হচ্ছে পোর্টফোলিও। এটাকে ইন্টেরিমও বলা হয় বা স্বল্পকালীন অ্যাসেসমেন্ট। এখানে প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট প্রভৃতি টাস্ক দেওয়ার মাধ্যমে এটা করা হয়, আর অনেকটা সময় পর পর করা হয়, ফ্রিকোয়েন্টলি করা হয় না। তারপরে ফর্মেটিভ অ্যাসেসমেন্টে যেমন দেখলাম কিছু সময় অন্তর অন্তরই পরীক্ষা নেওয়া হচ্ছে। পোর্টফোলিওতে কিন্তু অনেক দিন বাদে বাদে দেখা হয়। তাহলে এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স। এছাড়া আমাদের সিসিই তো আছেই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আমাদের শিক্ষার অধিকার অধিনিয়ম আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এর দ্বারা সিসিই করা ম্যান্ডেটেড করা হয়েছে। এটার মানে হচ্ছে নিরবচ্ছিন্ন, মানে সারা বছর ধরে মূল্যায়ন করবে। এবং এই মূল্যায়নে শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশের ওপর ফোকাস করা হয়। যেমন ধরো শিশুর সামাজিক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, প্রাক্ষবিক, মানসিক সব কিছুর ডেভেলপমেন্টই যাচাই করা হয়। এবার সিলেবাসে বলেছে LSRW 4টে স্কিলের মূল্যায়নের কথা। প্রথমে দেখি ইভ্যালুয়েশন অফ লিসেনিং স্কিল। এই স্কিলের মূল্যায়ন হবে কতটা ভোকাবুলারি, মানে কতটা তুমি নতুন শব্দ বুঝতে শিখেছো, বিভিন্ন ভাষার মধ্যে পার্থক্য করতে পারবে, তারপরে বাক্য গঠন এইসব সম্পর্কে তোমার জ্ঞান হওয়া বা হয়েছে কি না, যা শুনছো তার উত্তর কিভাবে দিচ্ছ, সেইগুলো ইভ্যালুয়েশন অফ লিসেনিংয়ের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে ইভ্যালুয়েশন অফ স্পিকিং স্কিল। স্পিকিং স্কিল আর রিডিং স্কিল মোটামুটি একই ধরনের, তাই দুটো আমি একসাথেই বলে দিচ্ছি। এই দুটোই রিলেটেড হচ্ছে কথা বলার দক্ষতার সঙ্গে। এখানে মূল্যায়ন করা হয় বা যাচাই করা হয় যে তারা ভাষার ব্যবহার, উচ্চারণ কৌশল, কমিউনিকেশন স্কিল, ইন্টোনেশন যেটা বললাম ভয়েস ওঠানামা করা, এইগুলো ঠিকঠাকভাবে শিখেছে কিনা। এরপর দেখি রাইটিং স্কিলের ইভ্যালুয়েশন। এখানে দেখা হয় কতটা ফ্লুয়েন্টলি সে লিখতে পারছে, লেখার মধ্যে ফ্লো থাকছে কিনা, বা যেটা লিখছে সেটা সবার বোধগম্য হচ্ছে কিনা, বাক্যের গঠন ঠিকঠাক হচ্ছে কিনা, এইসব এই রাইটিং ইভ্যালুয়েশনে দেখা হয়। এরপরে সিলেবাসে আছে TLM বা টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ শিখন সহায়ক উপাদান। এটা হচ্ছে এমন কিছু জিনিসের প্রয়োগ যার মাধ্যমে শিখন সহজ হয়, এই জন্য এটাকে বলা হয় শিখন সহায়ক উপাদান। মেনলি এটা 3 ধরনের হয়, অডিও, ভিজুয়াল আর অডিও ভিজুয়াল। অডিও মানে হচ্ছে শুধুই তুমি শুনতে পাচ্ছ, যেমন ধরো রেডিও, টেপ রেকর্ডার, অডিও বুক বা গ্রামোফোন। তারপরে হচ্ছে ভিজুয়াল, মানে তুমি যেটা দেখতে পাচ্ছ, যেমন ধরো আমাদের টেক্সট বুক বা পাঠ্যপুস্তক হয়ে গেল, কোনো ম্যাপ হয়ে গেল, চার্ট হয়ে গেল, ফ্ল্যাশ কার্ড, ব্ল্যাকবোর্ড, এগুলো তোমরা শুধুই দেখতে পাচ্ছ, তাই এগুলো হলো ভিজুয়াল। আর একটা টাইপ হচ্ছে অডিও ভিজুয়াল, মানে তুমি দেখতেও পারবে আবার শুনতেও পাবে। যেমন ধরো টিভিতে কিছু চালিয়েছো, কোনো সিনেমা হচ্ছে
বা কোনো ডকুমেন্টারি দেখাচ্ছ, তারপরে স্লাইড প্রজেক্টর হচ্ছে, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো হয়ে যাবে অডিও ভিজুয়াল টিএলএম। এই টিএলএমের কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্সও আছে, বৈশিষ্ট্য, যেমন টিএলএমকে যথেষ্ট আকারে বড় হতে হবে যাতে লাস্ট অবধি সবাই দেখতে পায়। তারপরে এটা মিনিংফুল হতে হবে, অর্থাৎ অর্থসঙ্গত হতে হবে, যা খুশি তাই বানালে হবে না। দেন বলেছে আপডেটেড হতে হবে, যাতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে শিক্ষার্থীদের একটা ধারণা জন্মায়। তাছাড়া এটাকে সরল ও বাচ্চারা যাতে সঠিকভাবে বুঝতে পারে সেই দিকে দেখতে হবে। বাচ্চাদের যেরকম মানসিক বিকাশ সেই অনুযায়ী হতে হবে। নিশ্চয়ই একটা কলেজের স্টুডেন্টের টিএলএম আর একটা প্রাথমিকের স্টুডেন্টের টিএলএম নিশ্চয়ই একই রকম হবে না। তাহলে মানসিক বিকাশের স্তর অনুযায়ী টিএলএমটাকেও সাজাতে হবে। আমাদের সিলেবাসে টেক্সট বুক অ্যাজ এ টিএলএম মেনশন আছে আলাদাভাবে, তাই টেক্সট বুক সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। বলেছে টেক্সট বুক বা পাঠ্যপুস্তক হলো একটা অন্যতম কমন টিএলএম। কমন টিএলএমের মধ্যে পড়ে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, পাঠ্যপুস্তক, মানে এগুলো একদম বেসিক টিএলএম। এগুলো কোনো ক্লাসরুমে থাকতেই হবে, তাছাড়া শিখন হবেই না। তো এইটা টেক্সট বুকও এরকমই একটা বেসিক বা কমন টিএলএম। টেক্সট বুক হলো ভিজুয়াল টিএলএম, মানে তুমি সেটা শুধুই দেখতে পাচ্ছ, টেক্সট বুককে তো আর তুমি শুনতে পাবে না, তার মানে এটা শুধুই একটা ভিজুয়াল টিএলএম। তবে টেক্সট বুককে শিক্ষণের একদম কেন্দ্রে রাখলে হবে না, মানে ওটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। আর শিক্ষাকে হতে হবে টেক্সট বুকেরও বাইরে গিয়ে কনসেপচুয়াল প্ল্যানিংয়ে যেতে হবে, শুধুমাত্র টেক্সট বুক ওরিয়েন্টেড হলে হবে না। এবার দেখব একটা আদর্শ টেক্সট বুকের কিছু ফিচার্স আছে, যেমন টেক্সট বুককে হতে হবে বাচ্চাদের অনুরূপ, মানে তাদের বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট হলো সেটা হচ্ছে প্রিন্টিং মিস্টেক বা কোনো রকম বানান ভুল করলে চলবে না, কারণ বইতেই যদি বানান ভুল থাকে তবে শিক্ষার্থীরা সেই ভুল বানানেই অভ্যস্ত হয়ে যাবে। তারপর বলেছে অবশ্যই কিছু এক্সারসাইজ বা প্র্যাকটিক্যাল কোশ্চেন রাখতে হবে চ্যাপ্টারের শেষে, যাতে আরও ভালোভাবে অনুশীলনটা হয়ে যায়। তাছাড়া বইয়ের যে আউটার কভারিং বা মলাট থাকবে, বা বইয়ের মধ্যেও পড়ার মধ্যে বিভিন্ন ছবি থাকবে, একটা রংচঙে ব্যাপার থাকবে, তবে তো বাচ্চারা মানে দেখেই তাদের পড়তে মন হবে, তাদের সেটাকে চিত্তাকর্ষক হতে হবে। এই টিএলএম পড়াতে গিয়েই ইংলিশের ক্ষেত্রে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে রিয়েলিয়া। রিয়েলিয়াও হচ্ছে একটা টিএলএম। এটা হচ্ছে এমন একটা উপাদান যেটা বাস্তব জীবনের সাথে মানে রিয়েল লাইফের সাথে জড়িত। যেমন ধরো ফল খাওয়ার উপকারিতা বোঝাচ্ছ, তখন তুমি কিছু সত্যিকারের ফল নিয়ে বোঝালে, বা কিছু ফুলের ডেসক্রিপশন দিচ্ছ, তাহলে কিছু ফুল নিয়ে গেলে বিভিন্ন রকমের ফুল নিয়ে গিয়ে তাদেরকে বোঝালে, এটা হচ্ছে কি রিয়েল লাইফ অবজেক্ট নিয়ে যাচ্ছ, ওই জন্য এটাকে বলছে রিয়েলিয়া। এর পাশেই আর একটা ওয়ার্ড সিলেবাসে মেনশন আছে, সেটা হচ্ছে মাল্টিমিডিয়া। মিডিয়া মানে হচ্ছে মাধ্যম, মাল্টিমিডিয়া তার মানে বিভিন্ন মাধ্যমের টিএলএম ইউজ করা। এই যে আমরা দেখলাম টিভি ইউজ করছো, টেক্সট বুক ইউজ করছো, ই বুক, এগুলোই হচ্ছে বিভিন্ন মাধ্যম। কারণ কি কোনোটা অফলাইন, কোনোটা অনলাইন, কাউকে দেখা যাচ্ছে, কাউকে শোনা যাচ্ছে, কাউকে দেখা শোনা দুটোই যাচ্ছে, তাহলে এগুলোই হচ্ছে মাল্টিমিডিয়া, এটা আলাদা কোনো জিনিস নয়। এরপর আমাদের লাস্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং। এটা নিয়ে ডিটেলসে ডেডিকেটেডলি সেপারেট ভিডিও বানানো আছে। আর রেমিডিয়াল টিচিং বাংলাতেও যা পড়ে ইংলিশেও তাই, ইভিএসেও তাই, ম্যাথেও তাই। রেমিডিয়াল টিচিং জিনিসটা সাবজেক্ট যাই হোক জিনিসটা একই থাকবে, তাই ওই ভিডিওটা দেখতে পারো, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমি এখানেও একটু বলে রাখছি, জাস্ট সাম আপ করে দিচ্ছি। রেমিডিয়াল টিচিং বাংলাতে বলে সংশোধনীমূলক শিক্ষণ। এই শিক্ষণ সবার জন্য নয়, কারণ কি সংশোধন সবার জন্য লাগে না। যারা পিছিয়ে পড়েছে, দুর্বল স্টুডেন্ট, তাদেরকে প্রথমে চিহ্নিত করা হয়, তাদের দুর্বল এরিয়াগুলো শনাক্ত করা হয়, তারপর তাদেরকে আবার তাদের চাহিদা অনুযায়ী পড়ানো হয়। এটাকেই বলেছে রেমিডিয়াল টিচিং। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইংলিশ পেডাগজির ক্লাস। আশা করি ক্লাস ভালো লেগেছে। কমেন্টে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।